মবের কাছে কি সরকার অসহায় হয়ে পড়ছে? কেন আমরা সকল যদি প্রবলেমের কথাও মাথায় রেখেও যদি বলি 6 মাস 7 মাস পর আমরা তো এখনো দোহাই দিতে পারি না যে পুলিশ অ্যাক্টিভ হয়নি বা হচ্ছে আর যারা আইন শৃঙ্খলা বাহিনী, এই অজুহাত তো জনগণ শুনতে চায় না। একজন দর্শক যখন আমাদের প্রশ্ন করছিলেন তারা তো আসলে সবশেষে নিরাপত্তাটা চায় না। দেখেন যতগুলো ঘটনা ঘটতেছে, হ্যাঁ, এটা হচ্ছে এখন যারা ক্রিয়াশীল রাজনীতিবিদ পার্টি বলেন, সাথে কিন্তু ছাত্ররাও যুক্ত হয়েছে। ছাত্ররাও কিন্তু পুরনো রাজনীতিবিদদের মতো কারবারে ঢুকে গেছে, এটা বললেন। তো তারা যেখানে থাকে ইনভলভ, সেখানেই এই সরকার অসহায়ত্ব আপনার ভূমিকা পালন করে, তারা কিছু অ্যাকশনে যায় না। মব জাস্টিস যেটা হচ্ছে, সে তো ক্রিমিনাল, তাকে সরকার কেন পিছু হটবে? তাকে কেন বিচারে আওতায় আনবে না? কেন গ্রেপ্তার করবে না? করছে না তো। কারণ ওখানে যা দেখে, হয় বিএনপি আছে, নাহলে জামাত আছে, নাহলে ছাত্ররা আছে, বাস হাত গোটায় বয়ে থাকে। তাহলে পরিবর্তনটা আসলে কি হলো? পরিবর্তন হবে না। এই জন্য ওই যিনি প্রশ্ন করছিলেন তার আমার একটাই কথা, সরকার যেহেতু চালাতে পারছে না, তখন সরকারটা ছেড়ে দেয় না কেন? একটা খুব কুইক, যেটা মিনিমাম নির্বাচনের সংস্কার তো ছাত্রদের দাবি ছিল না, ওনারই ছাত্ররা তো চাকরির কোটা সংস্কার আন্দোলন শেষে 9 দফা, তারপরে 1 দফা, কোনো জায়গায় সংস্কার ছিল? সংস্কারটা এই অন্তর্বর্তীকালীন সরকার আবিষ্কার করছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সংস্কার প্রস্তাব তো বিএনপির আছে, সংস্কার প্রস্তাব তো জামাতও দিচ্ছে, অন্য সব দলই তো দিচ্ছে। আপনি সেটি নিয়ে বসেন, বসে আলোচনা করে সংস্কার করে ইলেকশন দিয়ে দেন, শর্টকাট হয়। আর কমিশন করছে 10-11টা, এই কমিশন আবার তার আবার ভিতরে কমিটি করছে, এগুলো সব টাইম কিলিং না? ডেট চলে না। মব জাস্টিস, ওই জাস্টিস সব ওই বন জঙ্গলে বাস করার মতো হয়ে গেছি। এখন ওনারা সরকারে থাকবে। এখন ওই যে কয়েকদিন আগে ইন্টারভিউ দিলে না, কয়েকদিন আগে বিবিসি বাংলায়, ওরা প্রধান উপদেষ্টাকে তো রংলি ব্রিফ করা হচ্ছে যে সব সমর্থন তার দিকে আছে, দেশে বিদেশে সবার সমর্থন তার কাছে আছে। এর আগে যে নিউজ হয়েছে দেখেন নাই যে ওনাদের পপুলারিটি সব ড্রপ হয়ে গেছে, এখন আর জনগণ ওনাদের চায় না। আর জনগণ এমন বিপদগ্রস্ত হয়েছে যে কিসের সংস্কার করলো না, প্রশ্ন করলো না, কিসের সংস্কার, আগে ক্ষমতা ছাড়িয়ে দেন, এই জায়গায় তো চলে যান। বসুন্ধরা আবাসিক এলাকায় মানি এক্সচেঞ্জে 2জন ইরানি, সেখানে হচ্ছে ইরানের 2জন নাগরিক ছিলেন, তারা মানি এক্সচেঞ্জের কাজেই সেখানে গিয়েছিলেন। ছিনতাইকারী বলে মব তৈরি করে তাদেরকে মারধরের ঘটনা ঘটেছে। অর্থাৎ আমাদের নিজেদের তো বটেই, বাইরে থেকে যারা আসছেন, যারা আমাদের ট্যুরিস্ট বা যারা আমাদের পর্যটক, বিদেশি নাগরিক, তাদের সাথেও একই ঘটনা ঘটছে। এগুলো এক একটা উদাহরণ যেটা প্রতিনিয়ত ঘটছে, কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, এই মব বিটিং যেটাকে বলা হচ্ছে, মবের জাস্টিস, এটা তো জাস্টিস না, এটা অপরাধ। আসলে উন্মত্ত জনগণের অপরাধ, গোষ্ঠীগত অপরাধ। এটা ধরেন আদিম যুগে, ধরেন আগে হেডসম্যানরা কেউ অপরাধ করলে সবাইকে ডাকতো, ডেকে বিচার করত। যখন রাষ্ট্রীয় কনসেপ্ট আসে, তখন আইন আদালত তৈরি হয়, বিচার বিভাগ তৈরি হয়, তখন তো আপনার আইনের কাছে সব বিচার যাওয়া। ধরেন আমিও ছোটবেলায় দেখেছি যে আগে পকেট মারতো, ছিনতাই হতো, পেলেই তাকে হয়তো দেখা গেল কিল গুথা মারধর করে মেরেই ফেলা হতো। কিন্তু এখন যেটা হচ্ছে, এটা হলো মব জাস্টিসটা, এটা কালচারের অংশ হয়ে গেছে। যেটা প্রফেসর সাহেব বললেন, ধরেন এই যে 5 ফেব্রুয়ারি 5 অগাস্টে অভ্যুত্থান ঘটলো, সরকার পরিবর্তন ঘটলো, এরপরে চেইন এফেক্ট, আস্তে আস্তে বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হলো, নানাভাবে পিটায় ভাঙা হলো। এই যে একটা কালচার, ছাত্রদেরকে বিশেষ করে তরুণদেরকে এটাতে ব্যবহার করা হলো, বা ব্যবহার হলো, এইটা আপনি দেখেন। যেটা আপনি গুলশানের কথা বললেন, সেখানে তো ছবি দেখলাম, সেখানে কিন্তু তরুণের সংখ্যা বেশি ছিল। খেয়াল করে দেখেন, তাদেরকে দেওয়া হয়েছে, কারণ তারা তো অনেক সময় কোমল মন থাকে, তাদের আকপাস ভাবনা থাকে না, তারা ডেকে নিচে গেছে, এরকম হয়। তো এইটা কালচারের অংশ হয়ে গেছে। কারণ হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রথম থেকেই যে তোমরা যত পারো সমালোচনা করো,
যত পারো এখন মারধর করো, ব্যাপারটা যেন এমন ফ্রি ফর অল মনে হয় যেন আমরা জঙ্গলে বাস করতেছি, যে আইন বলে কিছু নাই, নিরাপত্তা বলে কিছু নাই। হ্যাঁ, তো এই জন্যই বলতেছি যে জঙ্গলে যেমন কোনো আইন কানুন নাই, যে পশু পাখি যারে ধরে খাও, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো আইন তো থাকতে হবে। এখন তো প্রত্যেককে নিরাপত্তাহীনতায় ভুগছে। আমাদের এটার কোনো তেমন কোনো স্ট্যাটিস্টিক্সও নাই। স্ট্যাটিস্টিক্সও নেই, সরকারের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য দেয়া হচ্ছে। যেমন মোহাম্মদপুরের একটি ঘটনা, দুটি তরুণীর সিগারেট খাওয়াকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে, তার প্রেক্ষাপটে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমি যতটুকু জেনেছি ওনারা নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখানে নামাজ পড়তে যাচ্ছিল, বাধা দেওয়ায় তাদের উপর চা ছুড়ে মেরেছিল। পাবলিক প্লেসে ধূমপান নারী পুরুষ উভয়ের জন্য অপরাধ, তাই সকলকে অনুরোধ করবো কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করা হয়। ঘটনাটা যতটা ধূমপান তার থেকে বেশি কি সেখানে আসলে? সেখানে প্রথম হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এইভাবে কথা বলা মানে তো এটাকে ইনসাইট করে দেওয়া, আরো মানে মবকে আরো উস্কানি দিয়ে দেওয়া ব্যাপারটা। দুই নম্বর হল ধরেন আমাদের সংস্কৃতি কতটুকু অ্যালাউ করে, এখনো কিন্তু অ্যালাউ করে না। ধরেন জামাতের আমির চ্যানেল আইতে ইন্টারভিউ দিতে বলেছে যে মেয়েরা যে কোনো পোশাক পরতে পারে। তা আমি উদাহরণ দিয়েছিলাম, আমি চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছিলাম। থাইল্যান্ডের সুকুমবিত 1-এ মাঝ দিয়ে গাড়িও চলে, দুইটা সুন্দর ফুটপাতও আছে, দুই সাইডে ম্যাসেজ পার্লার আছে, সেখানে মেয়েরা দাঁড়ায় থাকে। আমি আমার ওয়াইফ হাঁটতে বেরোইছি, সাথে সাথে আমারে বিকিনি পরা এক মেয়ে হাত ধরছে, আমার ওয়াইফ তো আমাকে ছুটায় নিছে। তো এগুলো হলো ভোটের তো ব্যাপার। তো এখন ধরেন আমাদের দেশে কি সেই কালচার চলে না। তো এই জন্যে আমি বলছি যে ধরেন মেয়েরা যে সিগারেট খাইছে, এটাও তাদের কিন্তু একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। দ্বিতীয়ত তাদেরকে আপনার ধরেন এই তাদের অপমান অপদস্থ না করার থেকে তাদেরকে তো বোঝানো যেত, নানাভাবে ম্যানেজ করা যেত। আর আইন উপদেষ্টা যেভাবে ব্যাখ্যা দিলেন যে সিগারেট খাওয়া অপরাধ, আরে হুদা সাহেব যখন ছিল বিএনপির সময় থুতু ফেলাও তো অপরাধ, রাস্তায় থুতু ফেলাও জরিমানা আছে। 5 আগস্টের পর থেকে যদি বলতে চাই, শিক্ষককে হেনস্থা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় উপাচার্য থেকে শুরু করে আদালত এলাকায় আসামির উপর আমরা মবের হামলা দেখেছি, পিটিয়ে হত্যা করা, কুপিয়ে হত্যা করা, এরকম নানা ঘটনা দেখছি। সেটি কি কমে এসেছে? যদি কমে আসে, সেটি আসলে এই যে শক্ত অবস্থান, সেই বার্তা কতটুকু আসলে সঠিকভাবে আমরা পাচ্ছি যে শক্ত অবস্থান? আমার মনে হয় ইতিমধ্যে তথ্য যা এসছে তাতে উনি সঠিক বলেন নাই। মানে আজকে রিপোর্ট আছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, তারা বলেছে 7 মাসে 199 জন গণপিটুনিতে হত্যা হয়েছে এবং স্মরণকালে এটা সবচেয়ে বেশি, এবং এটা বাড়ছে। আচ্ছা, বাড়ছে। সুতরাং মহাজাসিস বাড়ছে। যেমন মসজিদে মাইকিং করে ডাকা হয় পাবলিক, একদম। তারপরে নানাভাবে পরিকল্পনা করে মারা হয়। এমনকি এও দেখা গেছে যে রাজনৈতিক আপনার এলাকায় প্রভাব প্রতিহিংসা অপরজনকে মব জাস্টিসের কায়দায় মবের শিকার করে তাকে আক্রমণ করা হয়। গতকালকেও 5 জনকে হত্যা করা হয়েছে, চুরির দায়ে চোখ উঠায় ফেলছে, চোখ পর্যন্ত উঠায় ফেলছে, 5 জনকে হত্যা করা হয়েছে। তো এগুলো তো ঠিক না, এটা তো নিষ্ঠুরতা, এটা তো পরিকল্পিত হত্যা, বাহাদুরি দেখানো। তাদের তো বিচার হওয়া উচিত। চোখ মেরেই ফেলছে লোক, তার চোখ উঠানোর কি দরকার বলেন আপনি? তার চোখ উঠায় ফেলছে, এগুলো তো হইতে পারে না। সুতরাং এটা তো মানুষ হচ্ছে কি যে ধরেন একটা বদজাস্টিস ধরেন তৌহিদি জনতার নামে মানুষ মারতেছে। কে তৌহিদি জনতা? কে বলেন? প্রায় এ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে প্রায় 60টা মাজার ভাঙা হয়েছে। কারা মাজার ভাঙে বলেন? এদেরকে চিহ্নিত করা যায় না? কারা যায় তো, কারা মারে অনুমান করতে পারি তো। মাজার কারা দেখতে পারে না, মাজার তাদের কাদের পছন্দ না, এটা কিন্তু আমরা বুঝি। সরকার বোঝে না কেন? সেগুলো ধরে না কেন? বিচার হয় না কেন? অ্যারেস্ট হয় না কেন?
বক্তব্য এখানেই, তাদের তো বিচারের কাঠ করে নিতে হবে, নাহলে এই মজ জাস্টিস যেভাবে হয়ে গেছে যারা খুশি। মানে তারা আসলেই মানে এই প্রশ্নটি আসলে আমাদেরও, এই প্রশ্নটি জনগণেরও, কেন শক্ত অবস্থান যেটি সরকার বলছে সেই শক্ত অবস্থানটা আমরা আসলে কেন দেখতে পাচ্ছি না, কেন এটি কমছে না, কেন বন্ধ হচ্ছে না, কেন আইনের আওতায় সেভাবে আনা হচ্ছে না। আমি শুধু ঘটনা ঘটে গেল চোখের সম্মুখে, তারপরে 2-3 জনকে আমি গ্রেফতার করলাম, সেটিই কি আসলে সঠিক বিচার কিনা বা সেটি কতটুকু পর্যাপ্ত কিনা? আমার মনে হয় কি না, সরকার তো ওই 21 জনের ছিল, আজকে 3 জন বাড়লো, সরকার হলো 24 জন, 18 কোটি মানুষ। তারপরে দেখেন অধিকাংশই প্রফেশনাল আর এনজিও কর্মী, এরা সরকার চালাতে পারছে আসলে? আপনি বলেন, দিন দিন সব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একটা সেক্টর বলেন যে সরকারের নিয়ন্ত্রণে আছে, একটি সেক্টর বলেন সরকার পরিচালনার জন্য যে সেক্টরগুলো আছে, একটি সেক্টর আছে। অর্থনীতি করছে ভালো হচ্ছে, হ্যাঁ, ব্যাংকে ইম্পোর্ট নাই, কিছু নাই, দেশে বিনিয়োগ নাই, ব্যবসা নাই, পাতি নাই, আছে ব্যাংক আছে। আপনি বলেন IMF এর লোন, শেখ হাসিনার সরকারের সময় IMF এর লোন এগ্রিমেন্ট করে গেছে, 4th কিস্তি বন্ধ হয়ে গেছে, দেয় নেই। IMF এটা কিন্তু একটা ইন্ডিকেটর। IMF যদি লোন শোধ করতে না পারার সম্ভাবনা দেখে, তারা কিন্তু আর লোন ডিসবার্স করে না। এটা কিন্তু একটা বড় ইন্ডিকেটর। IMF এর 4th যে কিস্তি, সেই কিস্তি কিন্তু বাংলাদেশ পেল না। এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বিশ্ববিখ্যাত লোক, তিনি তার বক্তৃতা হেড অফ স্টেট, হেড অফ গভর্নমেন্ট, বিশিষ্ট জনরা বসে দিয়ে শোনে, মানলাম। কিন্তু বিশ্বটা তো চেঞ্জ হয়ে গেছে। বিশ্বটা প্রত্যেককেই তার বেনিফিট ছাড়া তো ওনার সাথে দেখা করে, সবাই দেখা করে, ওনার সাথে সবাই কথা বলে, কিন্তু সবাই বলে আমরা আপনাকে সব সহযোগিতা দেবো। একমাত্র রোহিঙ্গা ছাড়া সব ফান্ড বন্ধ হয়ে গেছে, কেউ কোনো টাকা দিচ্ছে না, কারণ তার ইন্টারেস্টের বাইরে কেউ টাকা দিবে না, তো দিচ্ছে না। তো আমি তো নিজে ওনার পক্ষে 3টা লেখা লিখছি, যখন 8 তলায় হাঁটায়, 6 তলায় হাঁটায় উঠায়। আমি বলছি ডক্টর ইউনূস হচ্ছে জাতীয় সম্পদ। অমর্ত্য সেন তার পাশে 13% জায়গা দখল করার অভিযোগ ছিল, হ্যাঁ, চিঠি দিছে, কোর্ট সুও মোটো এটা স্টে করে দিছে। জাতীয় সম্পদ, আমরা জাতীয় সম্পদ রক্ষা যেমন করতে পারি নাই, এখন আমার কাছে মনে হচ্ছে যে না, বিশ্বায়নের যুগে জাতীয় সম্পদ বলে কিছু নাই, যার যার ইন্টারেস্ট চলে। আমি তো দেখেন, আপনি বলেন যে কোন, সবাই তো আমাদের হেল্প করতে চাইছে, কে হেল্প করছে বলেন? জাতিসংঘে প্রথম এসে ভিজিটে গেল, তখন লাইন ধরে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে। সবাই বলছে তুমি যা চাও তোমাকে সব হেল্প করবে। কোথায় হেল্পটা পাইলেন? IMF লোনটা পর্যন্ত আটকা গেল। হ্যাঁ, তো এই জন্যই বলছি যে দেশটাকে তো এখন যে জায়গায় যাচ্ছে, এইভাবে যদি ধরেন, নির্বাচন কবে হবে জানি না, হ্যাঁ, তবে বলা হচ্ছে ডিসেম্বর, না হইলে মার্চে, হ্যাঁ, এটা কিন্তু ঠিক নাই। সব কথা কিন্তু মেয়ে দিয়ে বলা হতে পারে, আচ্ছা, মেয়ে আছে কিন্তু কথা সব ডিপ্লোম্যাটিক কথা। সুতরাং আমি কিন্তু মনে করি, ধরেন এই যে ছাত্ররা যে ফাইনাল যে বললো না যে আপনার ইয়ে করা হবে, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ যেন মুখেই আনে না নির্বাচনের কথা। বাংলাদেশে বিচার হইতে কতদিন লাগবে? অত 15 বছর। তো যাই হোক, সে বাদ দেন। এই ডিসেম্বর তো এইটা যদি হয়, এটা তো গভীর খাদের ভিতরে দেশকে ফেলে দেওয়া হবে ডিসেম্বর পর্যন্ত গেলেই। তো আমি এই জন্য বলি যে সংস্কার নামে আর এই ছাত্রদের দাবির কারণে দেশটাতে এই মব কার্সিস যা বলেন, এই মব, যত মব ঘটনা ঘটতেছে, মব জাস্টিস যেগুলো ঘটতেছে, সেখানে তো ছাত্রদের অংশগ্রহণ আছে। আচ্ছা, রাজনীতিবিদরা তারা বলছিল যে সরকারকে তারা সব ধরনের সহযোগিতা করবে, এই সরকার ব্যর্থ হলে তারাও ব্যর্থ, কিন্তু সবকিছুর কেন্দ্রে বারবার শুধু নির্বাচন আসছে, কিন্তু বেসিক যে সমস্যাগুলো এখন আমরা ফেস করছি, সেক্ষেত্রে তাদের আসলে কি ভূমিকাটা হওয়া উচিত বা তাদের কিছু করার থাকে কিনা, আপনি কি মনে করেন? দেখেন, শুরু থেকেই মনে হয় যে, যদিও স্বীকার করে না, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনীতিবিদদের দূরত্ব আছে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কখনো রাজনীতিবিদদের কাছে টানতে চায় না। শুরুতেই কিন্তু প্রথমেই মাত্র 21 জন যারা
তারা তো আমি বললামই আগে প্রফেশনাল এবং এনজিও, তারা কিন্তু রাজনীতিবিদদের সাথে তাদেরকে ইনভলভ করেই আগানো উচিত ছিল, সেটা কিন্তু হয় নাই। মিনিস্ট্রি খুব ছোট রাখছে, 21 জন, 18 কোটি লোক। তো এই জন্য আমি বলছি যে এই যে একটা উদাসীনতা বলবো, এটাতে আমি আগেই বললাম তো, কোন সেক্টর ধরেন, উদাহরণ দিই আমি, প্রশাসন কেমনে ঠিক থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী কেমন ঠিক থাকবে? আপনি জানেন, সব ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, পুলিশ কিন্তু অধিকাংশই কিন্তু এই কিলিং এর সাথে জড়িত হয়ে পড়ে। কারণ তার প্রমোশন, চাকরির নিরাপত্তা সব এমন ফেজি সরকার তৈরি করে ফেলছিল, তারা তো বোঝে নাই যে রাতারাতি হট করে একদিন সরকার চলে যাবে। তারা ভাবছে আমি যত মারতে পারবো তত প্রমোশন আমার নিশ্চিত। মারে গেছে, এখন তো ফেসে গেছে। এখন সরকার যখন দায়িত্ব নিল, এখন তো কোনো অজুহাতে সরকার দায় এড়াতে পারবে না। তাদের বোঝা উচিত ছিল কোথায় শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে। আমি অনেক জায়গায় বলেছি যে আজকে প্রায় 7 মাস শেষ। আপনি এখন তো বলতে পারবেন না এই অমুকে করে গেছে। যেমন আওয়ামী লীগ সরকার ছিল, শেখ হাসিনা, সেই 15 বছর আগে বিএনপি ছিল, সব দোষ বিএনপির ঘাড়ে চাপাই দিয়েছে তার সরে। এখন তো এই সরকার ওই ভাব ধরছে, ওই আগে এইটা করে গেছে, এইটা নাই, ওইটা নাই। 7 মাস আর কত? আপনি প্রথমে পুলিশে যারা খুন করছে তাদের তদন্ত করে আইডেন্টিফাই করে বার করতেন, যারা দুর্নীতি করছে তাদের বার করতেন, পালিয়ে গেছে অথবা দেশে আছে পার করতেন, তাদের জেলখানা পাঠায় দেন, বাকিদের সাধারণ ক্ষমতা ঘোষণা করে দিতেন। এখন বলতেন যে পুলিশ ফোর্সের সংখ্যা তো কমে গেল, আপনার স্কাউট আছে, তারপরে আনসার আছে, ভিটিপি আছে। এই আলোচনাগুলো তো আসলে 5 আগস্টের পর থেকেই হচ্ছে যে কাদেরকে আসলে রিপ্লেস করা যায় না। আমি কথাটা শেষে আমি ওই জায়গায় বলছি যে ধরেন এইভাবে সংখ্যাটা বাড়ায় নিতে পারতো, অন্তর্বর্তীকালীন সরকার বাড়াতে পারতো, কিন্তু এখন তারা পদায়ন করে করে, আপনি দেখেন গতকালকেও এক এসপির চাকরি খাইছে। তো পুলিশ স্টমাটাইজ, আমি কোন করে, ধরেন নিউ মার্কেটে মানুষ মরে, বিদেশের লোক রয়েছে, সেও খুনের আসামি। এটা কি আইনে টিকবে? টিকবে না। অথচ আইন এখন পুলিশ কি করে, কেস নিতে হয় আগের মতোই, একটা মানুষ মরে 500 জন আসামি। কারণ হচ্ছে ওকে যদি কেস না নেয় বলবে যে ওটা ফেসিবাদের দোষর। হ্যাঁ, সে ট্যাগিং এর একটি বিষয় কাজ করছে। ট্যাগিং যেটা আপনি বলছেন, এই ধরেন ডিসি আপনার 64 ডিস্ট্রিক্টে 64টা আপনার ডিসি পদায়ন করছে, সব প্রশাসন ক্যাডারের সবগুলি। অথচ বণিক বার্তার 7 দিন পরেই একটা রিপোর্ট, অনুসন্ধানী রিপোর্ট করেছে যে প্রশাসন ক্যাডারের 95% ছিল ফেসিবাদের দোষর। আপনি সেই প্রশাসন ক্যাডার থেকে ডিসি দিয়ে দিলেন, এর বাইরে 25টা ক্যাডার আছে। আপনি 25টা ক্যাডারকে নিয়ে, প্রশাসন ক্যাডার তো নেন, কিছু বেছে নেন, নিয়ে যদি 7 দিনের একটা শর্ট ট্রেনিং দিয়ে ডিসি বানায় দিতেন, আজকে দেখেন প্রায় 30টা ডিসিকে কিন্তু অনেকে ওএসডি করা হয়েছে, অনেকের চাকরি খাওয়া হয়েছে। প্রশাসন কাজ করবে কিভাবে ভয়ে বলেন? অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের অদক্ষতার কারণে প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সব জায়গায় ট্রমাটাইজ করে রাখা, যে চাকরি যাবে, না হলে বিপদে পড়বে। যে জন্য আপনি বলতে চাচ্ছেন যে জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না এবং হবেও না, সামলানো সম্ভব হচ্ছে না। আমি তো বললাম তো, আপনি খেয়াল করে দেখেন ডিসি কতগুলো, আপনি তো নিউজ মিডিয়াতে আছে, ডিসি তো অলরেডি প্রায় 30-35টা, 64 তারাই ডিসি পদায়ন করছে, তারাই 30 থেকে 35টা চাকরি খাওয়া ফেলছে। বলছে এরা অমক অপকর্ম করছে, তমক পথমোহন করছে, 2-4 ওএসডি করে দিচ্ছে। তাহলে অন্য ডিসিটা কাজ করবে কেমনে ভয়ে বলেন? আপনি কাজ করতে পারতেছে না। পুলিশ এক এক সময় এক একজনের এখন তদন্ত করে বার করতেছেন, অমক জায়গায় এসপি আছে, সে অমক জায়গায় গুলি করছিল, এখন কেন? তাহলে তো আরে পুলিশ কাজ করে না এখন তো সব। এই জন্য বলছি যে ফুল প্রফেশনাল প্রশাসনের, অর্থাৎ সরকার পরিচালনার যতগুলো সেক্টর আছে সবগুলোই এখন এইভাবে ভীত সন্ত্রস্ত।